সাবেক মন্ত্রী ফরহাদের ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ। মানবাধিকার সমুন্নত রাখতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। আয়ের চেয়ে ব্যয় বেশি বঙ্গবন্ধু স্যাটেলাইটে। কমিশন বাণিজ্যে হাজার কোটি টাকা লোপাট তারেক সিদ্দিকের। ত্রাণের টাকার অবস্থা জানালেন হাসনাত আবদুল্লাহ। এমপি আনার হত্যা ২১শে অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ। দলীয় নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল আওয়ামী লীগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক মন্ত্রী ফরহাদের ৭ দিনের রিমান্ড। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে আটকের পর থানা পুলিশে সোপর্দ করেছে এলিট ফোর্স র্যাব। শনিবার দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আটকের পর র্যাবের পক্ষ থেকে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়। পরে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এদিকে রোববার দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে ফরহাদ হোসেনকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া। তিনি ঢাকা পোস্টকে বলেন, গত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর গুলিবর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাতেই সাবেক এই মন্ত্রী আদাবর থানা থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে আজ। এদিকে মানবাধিকার সমুন্নত রাখতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা সফররত মার্কিন প্রতিনিধি দল পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌফিক হোসেনের সঙ্গে বৈঠক করে এই বার্তা দিয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন। বৈঠকে ছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ঢাকায় মার্কিন দূতাবাস এক বার্তায় জানায়, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে ভালো লেগেছে। আমরা আমাদের অংশীদার বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে, প্রাতিষ্ঠানিকভাবে সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় একসাথে কাজ করতে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে আয়ের চেয়ে ব্যয় বেশি বঙ্গবন্ধু স্যাটেলাইটে। দীর্ঘ ১৬ বছর পর ক্ষমতাচ্যুত হয়েছে আওয়ামী লীগ সরকার। এরপর থেকে বেরিয়ে আসছে একের পর এক তথ্য। বিভিন্ন সরকারি দপ্তরের অনিয়মের পাশাপাশি উঠে আসছে সরকারি বেসরকারি নানা খাতের দুর্নীতিও। এবার উঠে এলো বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে অজানা তথ্য। জানা গেছে বঙ্গবন্ধু স্যাটেলাইটে আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। ফলে লোকসানে আছে স্যাটেলাইটটির পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। কিন্তু লোকসান না দেখিয়ে মুনাফা তুলে ধরেছে প্রতিষ্ঠানটি। বিএসসিএল এর সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদন ২০২১-২২ অনুযায়ী কোম্পানিটির মুনাফা ৮৫ কোটি টাকা। যদিও মুনাফার এই হিসাব করার ক্ষেত্রে স্যাটেলাইটের অপচয় বা ডেপ্রিসিয়েশন ধরা হয়নি। অপচয় ধরা হলে মুনাফার বদলে লোকসান দাঁড়াবে প্রায় ৬৬ কোটি টাকা। আগের অর্থ বছরেও প্রায় সমপরিমাণ লোকসান ছিল। দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদন থেকে এইসব তথ্য জানা গেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, লাভ লোকসানের হিসাবের ক্ষেত্রে সম্পদের স্থায়িত্বের বিপরীতে বছর বছর অপচয় দেখাতে হয়। ধরা যাক একটি গাড়ির দাম ১০ লাখ টাকা, এটি ব্যবহার করা যাবে ১০ বছর, তাহলে বছরে গাড়িটির অপচয় দাঁড়াবে ১ লাখ টাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মেয়াদ ১৫ বছর। এর সম্পদ মূল্য দেখানো হয়েছে ২,৭৮৪ কোটি টাকা। ফলে বছরে অপচয় দাঁড়ায় ১৮৬ কোটি টাকা। যদিও একই অর্থ বছরে বিআরসির নিরীক্ষা প্রতিবেদনে বঙ্গবন্ধু স্যাটেলাইট বাবদ কোনো সম্পদ দেখানো হয়নি। আগের বছরগুলোতেই দেখানো হয়েছিল। ২০২১-২২ অর্থ বছরে বিটিআরসি স্যাটেলাইটের সম্পদের বিপরীতে অপচয় ঠিকই দেখিয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের প্রকল্পের মাধ্যমে ২০১৮ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছিল।
2022 সালের 31 জানুয়ারি মালিকানা হস্তান্তর করা হয় নতুন কোম্পানি BSCL এর কাছে। এই কোম্পানি গঠন করা হয় স্যাটেলাইট পরিচালনার জন্য। তাদের নিরীক্ষা প্রতিবেদনে স্যাটেলাইটের সম্পদের বিপরীতে অবচয় দেখানো হয়নি, স্যাটেলাইট থেকে আয় দেখানো হয়েছে। ফলে কোম্পানিটির মুনাফা দাঁড়িয়েছে 85 কোটি টাকা। যদি 186 কোটি টাকা অবচয় বিবেচনায় নিলে দেখা যায় BSL ওই অর্থ বছরে লোকসান করেছে 66 কোটি টাকা। এদিকে কমিশন বাণিজ্যে 1000 কোটি টাকা লোপাট তারেক সিদ্দিকের। আয়নাঘরের মূল পরিকল্পনাকারী সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিক 1000 কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে তথ্য পাওয়া গেছে। অভিযোগ রয়েছে সরকারি বিভিন্ন সংস্থায় কমিশন বাণিজ্যের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা লুটিয়ে নিয়েছেন তিনি এবং তার স্ত্রী শাহানাজ সিদ্দিকী। শেখ হাসিনার প্রশ্রয়ে বিপুল অর্থায়ও পাচার করেছেন তারা। দেশের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে তাদের গোপন বিনিয়োগ রয়েছে বলেও জানা গেছে। দীর্ঘদিন ধরে নাগরিকদের ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনৈতিকভাবে আড়ি পাতার কাজ করে আসছিল বিতর্কিত প্রতিষ্ঠান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার। এই কাজে প্রতিষ্ঠানটিকে কারিগরি সহায়তা ও অবৈধ যন্ত্রাংশ সরবরাহ করে বিশ্বব্যাংকের কালো তালিকাভুক্ত ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় থাকা প্রযুক্তি প্রতিষ্ঠান টাইগার আইটি। মূলত শাহানাজ সিদ্দিকীর হাত ধরে NTMC-তে যুক্ত হয় টাইগার আইটি। এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের প্রকল্প বাস্তবায়ন করেছে বিতর্কিত প্রতিষ্ঠানটি। এদিকে ত্রাণের টাকার অবস্থান জানালেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বর্ণার্থদের সহায়তায় তোলা ত্রাণ ও টাকা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে বিবৃতি দিয়েছেন। শনিবার রাত 11:30টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টের মাধ্যমে ওই বিবৃতি দেন তিনি। ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, গত 4 সেপ্টেম্বর প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদের TSC ত্রাণ কর্মসূচির আয় ও ব্যয়ের হিসাব জানানো হয়েছিল। ব্যয় বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক, সোনালী ব্যাংক শাখা, ইসলামী ব্যাংক এবং মোবাইল ব্যাংকিংয়ে সংরক্ষিত আছে। হাসনাত আব্দুল্লাহ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, একজন নারী শিক্ষার্থী এবং একজন ছাত্রের নামে বিশেষভাবে অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেখানে শুধুমাত্র এই 3 জনের সম্মিলিত সিগনেচারের মাধ্যমে টাকা হস্তান্তর করা সম্ভব। এখন পর্যন্ত ওই অ্যাকাউন্ট থেকে কোনো টাকা হস্তান্তর করা হয়নি। তিনি আরও লেখেন, স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা ত্রাণ কার্যক্রমের আয় ও ব্যয়ের উপর একটি অডিট করছি। আগামী কয়েকদিনের মধ্যে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে। এদিকে এমপি আনার হত্যা 21 সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ। ভারতের কলকাতায় বাংলাদেশের ঝিনাইদহ 4 আসনের সাবেক সংসদ সদস্য এমপি আনোয়ারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় 21 অক্টোবরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। রবিবার এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছিল। তবে এদিন তদন্ত সংস্থা মহানগর গোয়েন্দা ডিবি সংস্থা প্রতিবেদন দাখিল করেনি। এই জন্য ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন। আদালতে শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক জালাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত 22 মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলাটি দায়ের করে এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। মামলার অভিযোগে মুমতারিন ফেরদৌস ডরিন উল্লেখ করেছেন, মানিক মিয়া অ্যাভিনিউর বাসায় আমরা সপরিবারে বসবাস করি। 9 মে রাত 8টার দিকে আমার বাবা আনোয়ারুল আজিম আনার গ্রামের বাড়ি ঝিনাইদহে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। 11 মে বিকেলে 4:45টার দিকে বাবার সঙ্গে ভিডিও কলে কথা বললে বাবার কথাবার্তা কিছুটা অসংলগ্ন মনে হয়। এরপর বাবার মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও বন্ধ পায়। 13 মে বাবার ভারতীয় নম্বর থেকে ইউজি মামার হোয়াটসঅ্যাপে একটি খুদে বার্তা আসে। এতে লেখা ছিল, আমি হঠাৎ করে দিল্লি যাচ্ছি, আমার সঙ্গে ভিআইপি রয়েছে, আমি অমিত শাহের কাজে নিউ টাউন যাচ্ছি, আমাকে ফোন করার দরকার নেই, আমি পরে ফোন দেব। এছাড়াও আরও কয়েকটি বার্তা আসে। খুদে বার্তাগুলো আমার
বাবার মোবাইল ফোন ব্যবহার করে অপহরণকারীরা করে থাকতে পারে। তিনি আরও উল্লেখ করেন, বিভিন্ন জায়গায় বাবার খোঁজ করতে থাকি, কোনো সন্ধান না পেয়ে তার বন্ধু গোপাল বিশ্বাস বাদী হয়ে ভারতীয় বারানগর পুলিশ স্টেশনে সাধারণ ডায়েরি করে। এরপর আমরা খোঁজাখুঁজি অব্যাহত রাখি। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি অজ্ঞাতনামা ব্যক্তিরা পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে বাবাকে অপহরণ করেছে।